Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study. তো তোমাদের আমি একজন বিখ্যাত রাইটার তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার এই বইটি ধরে ধরে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের শতকরা বা পার্সেন্টেজ এই অধ্যায় থেকে 1 থেকে 40টা অঙ্ক আমি তোমাদের ডিটেইলসে সলিউশন করেছি। তোমরা যারা দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের 41 থেকে 78টি অঙ্ক তোমাদের ডিটেইলস সলিউশন উইথ শর্ট ট্রিক এ সলিউশন করাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যেকোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 41 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? তো এ বি সি তিনজন আছে আমাদের। এখানে আমরা সি এর আয়টা 100 ধরে নেব, 100 টাকা। ঠিক আছে? তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা শেষ দিক থেকে করার চেষ্টা করব। দেখো কি বলেছে, বি এর আয় সি এর থেকে 20% কম। সি যদি 100 টাকা হয়, এর 20 টাকা কম অর্থাৎ 80 টাকা, বি হয়ে যাবে, তাই না? তারপরে দেখো কি বলছে, এ এর আয় বি এর থেকে 10% কম। তাহলে বি যদি 80 হয়, এর 10% কত? 8 টাকা, তাই না? 80 র 10% হচ্ছে 8। 0 0 তো কাটাই যাবে, এই 0 0 কাটাই যাবে, তাহলে 8। তাহলে 80 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকবে? 72। তাহলে এ কত হয়ে যাবে এখানে? 72। এবার কি বলে দিয়েছে দেখো কন্ডিশনে, সি এর আয় 200 টাকা হলে, সি এর আয় বলছে 200 টাকা যদি হয়, তাহলে 100 র কত গুণ হয়ে যাবে? 200, 2 গুণ, তাই না? সি বলছে 200 টাকা আছে, তাহলে কত গুণ করেছে? 2 গুণ করেছে। জানতে কার চেয়েছে? এ এর আয় কত? এর আয় জানতে চাইছে, তাহলে আমরা এর সাথে কত গুণ করে দেবো? 2 গুণ করে দেবো, তাই না? তাহলে 72 আর 2 যদি গুণ করা যায়, তাহলে সেটা হয়ে যাবে 144। তাহলে এর আয় কত হয়ে গেল? 144 টাকা। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। যদি বলতো বি এর আয় কত, তাহলে এখানেও আমরা কি করতাম? 2 গুণ করে দিতাম। যেহেতু সবটির সাথে আমরা কি করছি? 2 গুণ করছি। তাহলে বি এর আয় কত হয়ে যেত? 160 টাকা। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। 42 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তো এখানে আমরা একটা কনসেপ্ট ইউজ করব। ইনকাম বা আয় ইজ ইকুয়াল টু আমাদের কি হয়? এক্সপেন্ডিচার বা খরচ প্লাস কি হয়ে যায়? সেভিংস বা সঞ্চয়। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার যদি আমাদের ইনকাম বা আয় আমরা 100 টাকা করি, ঠিক আছে, এবং তাহলে সঞ্চয় কত টাকা করছে এখানে বলে দিয়েছে। দেখো সঞ্চয় করছে তোমার আয়ের 20%। তাহলে 100 র 20% মানে কত? 100 র 20% হচ্ছে 20, যেটা হচ্ছে আমরা সঞ্চয় করছি, তাই না? তাহলে খরচ করছি কত? নিশ্চয়ই 80 টাকা। ঠিক? 100 টাকা যদি আমরা ইনকাম করি বা আয় করি, এবং 20% বা 20 টাকা হচ্ছে আমরা কি করছি? সেভিংস করছি। 100 র 20% হচ্ছে তোমার 20 টাকা, সেটা আমরা সঞ্চয় করছি, যেটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে খরচ কত করছি? 80 টাকা খরচ করছি। ইজি। তারপরে কি বলছে দেখো, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তাহলে আগে ছিল তোমার 100, এবার এখান থেকে তোমার 10% বৃদ্ধি পেল। ঠিক আছে? তাহলে 10% বৃদ্ধি পেয়ে সেটা কত হয়ে গেল? 110 হয়ে গেল, তাই না? তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তো সঞ্চয় তো 20% করেই বাড়ছে, তাই না? তাহলে এর যদি 110 আমরা 20% বের করি, সেটাই হচ্ছে আমাদের সঞ্চয়। তাহলে 110 এর আমাদের 20% কত? 20/100। তো এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা, অর্থাৎ 11 দুয়ে কত? 22। তাহলে এখানে সঞ্চয় কত হচ্ছে আমার? 22 টাকা। তাহলে খরচ কত হচ্ছে? খরচ হয়ে যাবে আমার 88 টাকা। আর এই দুটোকে মিলিয়ে কত হয়ে যাবে? আমার 110। ঠিক আছে? আমাদের ইকুয়েশনটা 110 টাকায় যদি আমাদের ইনকাম হয়, তাহলে সঞ্চয় হচ্ছে আমাদের 22 টাকা, আর খরচ হচ্ছে আমাদের 88 টাকা। এবার কোয়েশ্চেনে কি জানতে চেয়েছে, যে তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? তো সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে দেখো, 20 থেকে 22 হয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে, তাই না? কার উপরে 2 বৃদ্ধি পেয়েছে? এই 20-র উপরে বৃদ্ধি পেয়েছে। তো 20টা থাকবে নিচে। তাহলে 100 তে কত? শতকরা যেহেতু জানতে চেয়েছে, তাহলে কাটাকাটি করি। 2 দিয়ে 2 10 20, আর এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা যাবে, পড়ে থাকলো কত? শুধু অনলি 10। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 10%। ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। 43 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। আয়তকার
জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? তো এখানে আমরা পার্সেন্টেজ ধরে কাজ করব। 15% কে আমরা কি লিখতে পারি? 15/100। 5 দিয়ে যদি এটাকে কাটা যায়, 5 দিয়ে 5 3 15, 5 দিয়ে 5 20 100, অর্থাৎ এটা আমরা পেয়ে গেলাম কত? 3/20, তাই না? এটা কি আমাদের দৈর্ঘ্য বা লেন্থ? এটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য। আর প্রস্থ কি বলেছে? প্রস্থের ক্ষেত্রে 12.5%, তাই না? প্রস্থ বলেছে 12.5% কি হয়েছে? হ্রাস পেয়েছে। এটা হ্রাস পেয়েছে, অর্থাৎ এটাকে আমি মাইনাস সাইন দিয়ে রাখলাম। আর এটা যেহেতু বৃদ্ধি পেয়েছে, এখানে আমরা প্লাস সাইন দিয়ে রাখলাম। তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো 12.5% কে যদি আমরা ব্রেক করি কত পাবো? 12 দিয়ে 24 আর 1 25, 25/2, আর পার্সেন্ট উঠে নিচে হয়ে যাবে 100। 25 দিয়ে এটাকে কাটতে গেলে হবে 25 4 100, অর্থাৎ এখানে 1, তাহলে 1 বাই কত? 4 2 8, 1/8। ঠিক, এটা পেলাম 3/20, এটা পেলাম 1/8। এবার আমরা কি জানি? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু হয় ক্ষেত্রফল, তাই না? কার ক্ষেত্রে? আয়তকারের ক্ষেত্রে। আয়তকারের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যায়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, দৈর্ঘ্য আগে ছিল 20, দৈর্ঘ্য আমাদের আগে ছিল 20, এবং পরে সেটা কত বৃদ্ধি পেয়েছে? 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে সেটা কত হলো পরে? 20 আর 3 23, তাই না? তাহলে দৈর্ঘ্য 20 থেকে কত হলো? 23 হলো। প্রস্থের ক্ষেত্রে কি বলছে? আগে ছিল কত? 8, তারপরে কি হয়েছে? হ্রাস পেয়েছে, মানে বিয়োগ হয়েছে। কত বিয়োগ হয়েছে? 1, তাহলে হয়ে গেল কত? 7। 8 থেকে 1 বাদ দিলে হয় 7। তাহলে ক্ষেত্রফল প্রথমটির ক্ষেত্রে কত হচ্ছে? 8 2 16, অর্থাৎ 160, এবং এটাকে গুণ করলে কত হয়? 7 3 21 এর 1, হাতে থাকলো 2, 7 2 14 আর 2 16, 161। তাহলে ক্ষেত্রফল দেখো আমাদের কত ইনক্রিজ হলো বা কত বৃদ্ধি পেল। আগে ছিল 160 ক্ষেত্রফল, পরে হলো আমাদের 161। তাহলে বৃদ্ধি কত হয়েছে? 1 বৃদ্ধি হয়েছে, তাই না? তাহলে 1 বৃদ্ধি হলো কার উপরে? 1 বৃদ্ধি হলো 160 এর উপরে 1 বৃদ্ধি হলো। তাহলে 100 তে কত? এটাই হচ্ছে আমাদের পার্সেন্ট। 0 0 কেটে দাও। 2 দিয়ে 2 8 16, 2 দিয়ে 2 5 10। অ্যান্সার কিন্তু পজিটিভে আসবে, যেহেতু দেখো বেড়েছে, বৃদ্ধি হয়েছে, তাই না? তাহলে 5/8 কে যদি আমরা ভাগ করি, দশমিকের সাহায্যে একটা শূন্য নিয়ে নিই। 8 6 48, 2, আবার দশমিকের সাহায্যে একটা শূন্য নিই। 8 2 16, 4, আবার দশমিকের সাহায্যে একটা শূন্য। 8 5 40। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো? 0.625। কোন অপশনে আছে দেখো? 0.625, অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা কিন্তু অপশনের ক্ষেত্রে এখানে খেয়াল রাখবে বৃদ্ধি না হ্রাস। এখানে বৃদ্ধি হবে, কারণ 160 ক্ষেত্রফল থেকে 161 হয়েছে, আমাদের বেড়েছে, তাই না? তাহলে এটা হয়ে যাবে আমাদের বৃদ্ধি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে? ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? তো এখানে আমরা পার্সেন্টেজ ধরে কাজ করব। 25%, এটাকে আমরা কি লিখতে পারি? 25/100। কাটাকাটি করলে কত হয়? 25 4 100, অর্থাৎ 1/4। তো এখান থেকে আমরা দামের রেশিওটা পেয়ে যাব। আগে যদি আমাদের ময়দার দাম 4 টাকা হতো, পরে সেটা কমে গিয়ে, দেখো বলে দিয়েছে 25% কমে যায়, তাহলে সেটা কমে গিয়ে কত হবে? 3 টাকা। ঠিক, তাহলে দামের সাথে ব্যবহার ব্যস্ত সম্পর্ক হয়, এটা মাথায় রাখবে। দামের সাথে ব্যবহার কি হয়? ব্যস্ত। তো এখানে ব্যবহার হচ্ছে তোমার 3 ইউনিট, এখানে হচ্ছে তোমার 4 ইউনিট। তো এখানে কত ইউনিট ব্যবহার ইনক্রিজ করছে বা বৃদ্ধি পাচ্ছে? 1 ইউনিট। মানে 1 ইউনিট বৃদ্ধি পাওয়া মানেই বইয়ের ভাষায় বলে দিয়েছে কত, দেখো কত কেজি বৃদ্ধি পেয়েছে? 5 কেজি। 5 কেজি ময়দা বেশি পেলো। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে তোমার 5 কেজি। তাহলে
4 ইউনিট মানে কত, এর সাথে 5 গুণ, অর্থাৎ 4 5 20 কেজি। আর এটা হচ্ছে তোমার আগে কত ছিল, 15 কেজি। অর্থাৎ আমরা আগে 45 টাকায় 15 কেজি ময়দা পেতাম, আর বর্তমানে 45 টাকায় 20 কেজি ময়দা পাচ্ছি। দাম জানতে কি চেয়েছে যে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত। তো বর্তমানে জানতে চেয়েছে, তাহলে 45 টাকায় আগে বর্তমানে পাচ্ছি কত, 20 কেজি, 20 কেজি ময়দা, তাই না? তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 1 কেজির দাম পেয়ে যাব। তাহলে এটাকে কাটাকাটি করি জাস্ট, 5 দিয়ে 5 9 45, 5 দিয়ে 5 4 20। তাহলে 9 কে 4 দ্বারা ভাগ করতে গেলে কত হয়, 4 2 8, 1 দশমিকের সাহায্যে একটা শূন্য নিলাম, 4 2 8, 2, এটা হবে তোমার 2, 4 5 20। তাহলে 2.25 টাকা, অর্থাৎ 2 টাকা 25 পয়সা এটার হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। বা আমরা এটাকে আরেকটা ভাবে করতে পারি, ঐকিক নিয়মেও করতে পারি, যে 20 কেজি ময়দা পাওয়া যায় কত টাকায়, 45 টাকায়। তাহলে 1 কেজি ময়দা পাওয়া যাবে কত টাকায়, তাই না? তাহলে 45/20। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, কাটাকাটি করি, তাহলেও কিন্তু সেম আমাদের ওই 2.25 বা 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সা আসবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশন সি হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 45 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? তো ধরে নিলাম আমাদের বাক্সে ছিল 100 ইউনিট টাকা, ঠিক আছে, এটাকে ইউনিটই প্রকাশ করছি আমরা। তো এখান থেকে তোমার বলে দিয়েছে কত, 40% টাকা তুলে নিল। তাহলে 100 ইউনিটের 40% যদি তুলে নেয় তাহলে থাকলো কত? তাহলে এখান থেকে আমাদের 40 তুলে নিল, তো থাকলো কত, 60 টাকা বা 60 ইউনিট। এবার এখান থেকে কি বলছে যে অবশিষ্ট কত, 60 ইউনিট। এখান থেকে পুনরায় মানে আবার 40% আবার বাক্সটিতে রেখে দিল। তাহলে এখানে এবার রাখছে কত, 40%। তাহলে 60 এর 40% কত, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, অর্থাৎ 24। তাহলে রাখছে কত, 24 টাকা, ঠিক আছে, বা 24 ইউনিটই বলতে পারি আমরা। তাহলে আলটিমেটলি কত হলো যোগ করে, 60 আর 24 84 ইউনিট। তাহলে বাক্সে থাকছে আমাদের 84 ইউনিট, বাক্সে থাকছে আমাদের 84 ইউনিট, বাক্সে থাকছে বাক্সে থাকছে কত, 84 ইউনিট। তাহলে বাক্সের বাইরে কতটি থাকছে, বাক্সে থাকছে আমাদের 84 ইউনিট। আর বাক্সের বাইরে বাক্সের বাইরে কত ইউনিট থাকছে, 100 মাইনাস 84, 100 মাইনাস 84 ইউনিট ইজ ইকুয়াল টু কত, 16 ইউনিট। তাহলে বাক্সের বাইরে থাকছে 16 ইউনিট, আর এখানে বলে দিয়েছে তাহলে 144 টাকা বাইরে থাকছে। তাহলে 16 ইউনিট সমান হচ্ছে আমাদের কত, 144, তাই না? 16 ইউনিট মানে হচ্ছে আমাদের 144 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট সমান হচ্ছে আমাদের কত, 144/16। জানতে কত আমাদের অ্যান্সার কত বের করতে হবে, 100 ইউনিট মানে কত, তাই না? তাহলে 100 ইউনিট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে তাহলে, 144 ডিভাইডেড বাই 16 ইন্টু কত, 100। তাহলে কাটাকাটি করলে আমাদের অ্যান্সার 16 9 144, আর 9 এর সাথে 100 গুণ করতে গেলে হয়ে যায় 9 100 900। তাহলে বাক্সে কত টাকা ছিল, 900 টাকা। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 46 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে, অথবা কেউ উভয় বিষয়েই পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবন বিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা দেয়? তো আমাদের মোট পরীক্ষার্থী হচ্ছে কত, 1500 জন, তাই না? তো 1500 জনের মধ্যে কত পার্সেন্ট অঙ্ক দিচ্ছে, 75% অঙ্ক দিচ্ছে। তাহলে
অ্যাকচুয়াল কতজন পরীক্ষা দিচ্ছে অঙ্ক সেটা বের করে নিই। তো এটা তো আল্টিমেটলি কাটাই যাবে। 15 আর 75 গুণ করতে গেলে কত হয় দেখো, আমরা এইভাবে গুণ করতে পারি। প্রথমে 10 যোগ 5 মানে 15 ইন্টু 75। এর ফলে কি হবে, আমাদের গুণ করতে সুবিধা হবে। 75 এর সাথে 10 গুণ করতে গেলে হয় তোমার 750 বা 750। আর 75 এর সাথে 5 গুণ করতে গেলে কত হয়? 5 5 এ 25 এর 5 হাতে থাকলো 2, 5 7 35, 36, 37। আর এই দুটোকে যোগ করতে গেলে কত হয়? 5 7 5 এ 12 2 হাতে থাকলো 1, 7 3 10 আর 1 এ 11। অর্থাৎ 1125 জন অঙ্ক পরীক্ষা দিয়েছিল, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কি ম্যাথ। আর কি বলছে? জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স কতজন দিয়েছিল? টোটাল স্টুডেন্ট ছিল 1500 জন। কত পার্সেন্ট দিয়েছিল? 55% দিয়েছিল, তাই না? তো এখানে তো তোমার 0 0 তো কাটাই যাবে। 15 কে আমরা কি লিখতে পারি? 10 যোগ 5 ইন্টু 55। এক্ষেত্রে আমাদের গুণ করতে সুবিধা হবে। 55 এর সাথে 10 গুণ করতে গেলে হয় তোমার 550 যোগ 55 এর সাথে 5 গুণ করতে গেলে হচ্ছে তোমার কত এদিকে? 5 5 এ 25 এর 5 হাতে থাকলো 2, 5 5 এ 25 আর 2 এ 27। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে 5 7 5 এ 12 2 হাতে থাকলো 1, 5 2 7 আর 1 8, 825 জন। 825 জন তোমার দিয়েছিল লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান পরীক্ষা, আর 1125 জন দিয়েছিল অঙ্ক পরীক্ষা, তাই না? তাহলে আমাদের টোটাল স্টুডেন্ট কতটি ছিল? টোটাল স্টুডেন্ট ছিল আমাদের 1500 জন। আর তার মধ্যে এরা জীবন বিজ্ঞান দিয়েছে এই আর এই দিয়েছে অঙ্ক, তাই না? তাহলে 1125 যোগ 825, তাহলে টোটাল কতজন স্টুডেন্ট বেশি হচ্ছে 1500 থেকে? 5 5 এ 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, 2 দিয়ে 4 আর 1 এ 5, 8 9 আর 10, 8 আর 1 এ 9 আর এটা হচ্ছে 1। অর্থাৎ 1950 জন টোটাল, এই দুটোকে যোগ করে। কিন্তু আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে তোমার টোটাল কতজন স্টুডেন্ট আছে? 1500 জন স্টুডেন্ট আছে, তাই না? তাহলে এখানে কতজন বেশি হচ্ছে? সেটাই হচ্ছে আমাদের উভয় বিষয়ের। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দাও, 0 5 4 450 জন। তাহলে উভয় বিষয়ে কতজন উভয় পরীক্ষা কতজন দিয়েছিল? 450 জন বা 450 জন। ঠিক আছে? আমরা একটা এই পদ্ধতিতে করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আর একটা পদ্ধতি আমরা করতে পারি। চলো ওটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো টোটাল পার্সেন্ট আমাদের কত হচ্ছে অঙ্ক আর জীবন বিজ্ঞান মিলিয়ে? 75% প্লাস 55%। এই দুটোকে যদি আমরা যোগ করি আমাদের কত পার্সেন্ট দাঁড়াবে? 5 5 এ 10 এর শূন্য হাতে থাকলো 1, 7 5 এ 12 আর 1 এ 13, 130%, তাই না? তো আমাদের 130% তো হয় না, আমাদের 100% হয়। তাহলে কত পার্সেন্ট এক্সট্রা আছে? 30% এক্সট্রা আছে, তাই না? তাহলে 1500 যদি আমরা 30% বের করে নিই, 1500 যদি আমরা 30% বের করে নিই, সেটা হচ্ছে আমাদের উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে? তাহলে 30/100, 0 0 তো ক্যান্সেল হয়ে যাবে। আর এইদিকে তোমার 3 15 45 আর একটা 0 অর্থাৎ 450 জন। তোমাদের যেটা ভালো লাগে সেই পদ্ধতি অ্যাপ্লাই করবে। আমি তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 47 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? তো আমি এইটা x ধরে করতে পারি, ঠিক আছে? তো আমি ধরে নিলাম মোট যাত্রী সংখ্যা ছিল আমাদের x জন। তাহলে x জনের মধ্যে কতজন মারা গেছে? 20% মারা গেছে। তাহলে বেঁচে আছে কতজন? 80%। তারপরে কি বলছে? এবং বাকিদের 10% হাসপাতালে মারা গেল। তাহলে এর আবার 10% হাসপাতালে মারা গেল, তাহলে বেঁচে থাকলো কত পার্সেন্ট? 90%, তাই না? আর যেটা সমান আমাদের বলে দিয়েছে যদি 7200 জন জীবিত থাকে, তাহলে এটা তো আমরা জীবিত বের করছি, তাই না? এটা হচ্ছে আমাদের জীবিত। তাহলে এই দিকেরটাও আমরা কি লিখছি? জীবিত। এখানে বলে দিয়েছে 7200 জন জীবিত। জাস্ট এটা ইকুয়েশন সলভ করলে আমরা x এর মান পেয়ে যাব। 0 0 আল্টিমেটলি কাটাই যাবে।
এই জিরো কাটাই যাবে। আর এখানে যদি এটাকে কাটা যায় 8 আর 9 গুণ করতে গেলে হয় 72, তাই না? 8 9 72, এখানেও তোমার 72 72 কাটা যাবে। তাহলে এখানে 100। তাহলে আমাদের x এর মান কত পেয়ে যাব? এই 10 আর এখানে 100 গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 লিখে কটা জিরো হচ্ছে দেখো, এখানকার দুটো আর এখানকার দুটো, অর্থাৎ 4টা। 1 2 3 4, 10,000 জন। কোন অপশনটা হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 48 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, কোন গ্রামের 60% নিরক্ষর সাক্ষরদের 28% মহিলা, যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তো আমি গ্রামের মোট লোক সংখ্যাকে আমি আমাদের সুবিধার্থে 100 জন ধরে নিলাম, যাদের মধ্যে বলে দিচ্ছি নিরক্ষর 60%, এই দিকেরটা হচ্ছে আমাদের নিরক্ষর আর এটা হচ্ছে আমাদের স্বাক্ষর। তাহলে 100 60% মানে কি 60, আর নিরক্ষর যদি 60 হয় তাহলে 40% কি হয়ে যাবে? স্বাক্ষর, তাই না? তারপর কি বলছে দেখো, স্বাক্ষরদের 28% মহিলা, তাহলে 40 আর 28% যদি মহিলা হয় তাহলে পুরুষ কতজন হবে? টোটাল হচ্ছে আমাদের 100%, সেখান থেকে 28% মহিলা, বাকি থাকছে কত? 72%, যেটা হচ্ছে আমাদের পুরুষ। তাহলে 40 এর 72% হচ্ছে আমাদের পুরুষ, তাই না? এবং আমাদের বইয়ের ভাষায় বলে দিয়েছে যে কতজন পুরুষ আছে, 4320 জন পুরুষ স্বাক্ষর। তাহলে এটা সমানই হচ্ছে আমাদের 4320, তাই? তো জাস্ট এটাকে কাটাকাটি করব, আর 100, এখানে আমরা 100 ধরেছিলাম, এটার মান বের করব। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কাটাকাটি করে কত বেরোয় দেখে নিই। এখানে একটা জিরো, এখানে একটা জিরো, তো কাটাই যাবে। 4 দিয়ে এটাকে কাটতে গেলে হয় 4 1 কে 4, 4 এ 8 এ 32, 12 দিয়ে কাটা যাবে, 12 6 এ 72, 12 9 এ 108। এবার যদি এটাকে আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে 3 2 এ 6, 3 দিয়ে 3 3 এ 9, আর 2 দিয়ে এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 2 5 এ 10, অর্থাৎ 50। তাহলে এটা হচ্ছে আমাদের কত বেরালো? 50 গুণ 3, তাই না? তো আমরা এখানে 100 এর মান বের করব, অর্থাৎ 100 দ্বারা গুণ করে দিব। তাহলে আমরা কি গ্রামের মোট জনসংখ্যাটা পেয়ে যাবো, যেটাকে আমরা 100 ধরেছিলাম। তাহলে এটাকে গুণ করতে কত হয়? গুণ করলে 5 3 এ 15, আর কটা জিরো? একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, অর্থাৎ 15,000। কোন অপশনটা রাইট হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 49 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, অঙ্কে 80% পাস করে এবং উভয় বিষয়ে 10% ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থী কত? তো চলো এটাকে আমরা ভেন ডায়াগ্রাম পদ্ধতিতে সলভ করি। তো একটা হচ্ছে আমাদের ইংরেজি, আর একটা হচ্ছে আমাদের কি অঙ্ক। তো এখানে উভয় বিষয়ে কি বলেছে? ফেল বলেছে। তো এই ডায়াগ্রামটা হচ্ছে আমাদের ফেলের ডায়াগ্রাম, তাই না? কিসের ডায়াগ্রাম? ফেলের। তাহলে এখানে দেখো কি বলছে, 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে। 70% যদি পাস করে তাহলে ফেল করে কতজন? 30%, তাই না? তাহলে শুধুমাত্র এখানে দেখো, এটা 30% এর ডায়াগ্রাম, আর এখানে তোমার 10% ঢুকে আছে, তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল করে কত পার্সেন্ট? 20%। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি। এই টোটাল বৃত্তটা হচ্ছে আমাদের 30%-এর, ঠিক আছে? তার মধ্যে এখানে আমার 10% ঢুকে আছে। তাহলে এইটুকুটু যে এটা বাকি থাকলো, এই যে জায়গাটা, তাহলে এটা হচ্ছে আমাদের কত? 20%। এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে, তাই না? এবার ম্যাথের ক্ষেত্রে দেখি, ম্যাথের ক্ষেত্রে কি বলছে যে 80% অঙ্কে পাস করে, তাহলে ফেল করে কতজন? 20%, তাই না? তাহলে ম্যাথ এই পুরো ডায়াগ্রামটা হচ্ছে আমার, ভালো করে লক্ষ্য রাখবে, এই পুরো ডায়াগ্রামটা হচ্ছে আমাদের 20%। তাহলে এই যে এইটুকুটো তো বাদ, তাহলে এই যে এই বাকি পোর্শনটা যেটা থাকলো, এই যে এই বাকি পোর্শন যেটা থাকলো, এটার মান কত হয়ে যাবে? তাহলে 10%, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের 10%। তাহলে এই যে মাঝখানের ভ্যালু যেগুলো বেরালো, এটা কিসের ভ্যালু বেরালো? আমাদের ফেলের। ডায়াগ্রামটা যেহেতু আমাদের ফেলের, তাহলে কত পার্সেন্ট ফেল হচ্ছে দেখো, এখানে 20, 10 এ 30 আর 10 এ 40, 40% আমাদের ফেল। আর এখানে আমাদের কি বলে দিয়েছে দেখো, যদি 144 জন উভয় বিষয়ে পাস করে, তাহলে এটা তো আমাদের ফেল, 40% আমাদের কি বেরালো? ফেল।
সে একটা বিষয় হোক আর উভয় বিষয় হোক, এটা তো আমাদের ফেল বেরালো। তাহলে আমাদের টোটাল হয় 100%, তার মধ্যে তাহলে 60% কি বেরাবে? পাস বেরাবে, তাই না? তাহলে 60% যদি আমাদের পাস বেরায়, তার ভ্যালু এখানে বলে দিয়েছে 144 জন। তাহলে 60% এর মান বলে দিয়েছে এখানে আমাদের 144 জন। তোমরা এখানে কি জানতে চেয়েছে? তবে মোট পরীক্ষার্থী কত? মোট পরীক্ষার্থী অর্থাৎ 100% কত? তাহলে তাহলে 60% এ যদি হয় আমাদের 144, তাহলে 100% এ কত? জাস্ট সিম্পলিফাই করলেই আমাদের অ্যান্সার। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটাই যাবে। 6 দিয়ে এটাকে কাটতে গেলে কত হয়? 6 2 এ 12, 6 4 এ 24, 24 বেরোলো। তাহলে 24 এর সাথে 10 গুণ করে মানে কত? 10 গুণ করলে কত হয়? তাহলে 24 এর সাথে 10 গুণ করতে গেলে কত হয়? 240, 240 জন। তাহলে মোট পরীক্ষার্থী কত? 240 জন। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 50 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? সেম আগের মতনই এটাকেও আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করে নেব। তো একটা হচ্ছে আমাদের ভেজ বা নিরামিষ, আর একটা হচ্ছে আমাদের নন ভেজ, যেটা হচ্ছে আমাদের আমিষ। ঠিক আছে, আমরা মাথায় রাখবো উভয় খাবার খায় কত পার্সেন্ট? 15%। তাহলে এটা হচ্ছে আমাদের খাবার খায় যেটা, তার পার্সেন্ট আমরা বের করছি। তাহলে উভয় খাবার খাচ্ছে কত? 15%। এবং নিরামিষ খাবার খাচ্ছে কত? 60%। তো 60% হচ্ছে আমাদের নিরামিষ, এই টোটালটা হচ্ছে আমাদের 60%, তার মধ্যে 15% ঢুকে আছে, তাই না? তাহলে এই যে বাকি পোর্শন যেটা থাকছে, বাকি এই যে এইটা বাকি পোর্শন যেটা থাকছে, এটা কত পার্সেন্ট? 60 থেকে 15 বাদ দিলেই পেয়ে যাবো সেটা। তাহলে এটা কত হচ্ছে? 45%। যেটা হচ্ছে খাবার খায়, এটা হচ্ছে আমাদের খায়। ঠিক আছে, এটা আমরা কিন্তু খায়ের ডায়াগ্রাম বের করছি। এটা আমরা কিন্তু খায়ের ডায়াগ্রাম বের করছি। আর নন ভেজ কতজন খায় বা আমিষ কতজন খাচ্ছে? 30% খাচ্ছে। 30% আমাদের নন ভেজ খাচ্ছে। তাহলে এই যে পুরো যেটা বাকি থাকছে, এটা কত পার্সেন্ট? টোটালটা হচ্ছে আমাদের 30%, আর এখানে আমাদের 15% উভয় উভয় খাবার খাচ্ছে, ওটা আমাদের কি হয়েছে? দখল করে আছে। তাহলে এটা বাকি থাকলো কত? 15%। তাহলে এটা আমরা কিসের ডায়াগ্রাম বের করলাম? খাবার খাই তার ডায়াগ্রাম বের করলাম, তাই না? তো খাবার খাচ্ছে কত পার্সেন্টেজ? আমরা এটা লিখে নিতে পারি। খাবার খাই কত পার্সেন্ট খাচ্ছে? 45% খাচ্ছে, যোগ 15% খাচ্ছে, যোগ 15%। তাহলে টোটাল কত পার্সেন্ট খাবার খাচ্ছে? 15 15 30, 30 আর 45 হচ্ছে তোমার 75%। তাহলে 75% খাবার খাচ্ছে, তাহলে খাবার খায় না কত পার্সেন্ট? খাবার খায় না কত পার্সেন্ট? 100% থেকে 25%, 75% বাদ, তাই না? তাহলে খাবার খায় না হচ্ছে 25%, খায় না। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, 96 জন লোক ওই হোটেলে থাকলে, আচ্ছা 96 জন লোক ওই হোটেলে আছে, তাহলে আর কি বলেছে? কতজন উভয় খাবার খায় না? তো খাবার খাচ্ছে না কত পার্সেন্ট? 25%। তাহলে 96 এর 25% বের করলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে 25 4 এ 100, আর 4 24 এ 96, অর্থাৎ 24 জন লোক। তাহলে অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 51 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। 51 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে। এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ এত টাকা হলে তার আয় কত টাকা? ঠিক আছে, তো খুবই সহজ। তো আমরা ধরে নিলাম তার আয় হচ্ছে x টাকা। ঠিক আছে, আর এখানে আমাদের যেটা কি বলেছে, এত টাকা হলে, তো যেগুলো খরচ হয়ে গেছে সেগুলোকে আমরা ধরবো না, যেগুলো আমাদের বেঁচে থাকছে বা সঞ্চয় থাকছে সেটাকেই আমরা ধরবো। তো এখানে বলছে 20% তার বড় ছেলেকে দিয়ে দেন, তো যেটা দিয়ে দিচ্ছি ওটা বাদ, তাহলে পড়ে থাকছে কত? 80%। তারপরে কি বলছে দেখো, বাকি আয়ের, এই যে এই আয়ের 30% ছোট ছেলেকে দিচ্ছে, তাহলে 30% যদি দিয়ে দেয় পড়ে থাকছে কত পার্সেন্ট? 70%। তারপরে কি বলছে, এবং বাকি টাকার 10% দান করে দেন। এই বাকি টাকার 10% দান করে দেয়, তাহলে থাকছে কত পার্সেন্ট? 90% থাকছে। আর এটা সমানই আমাদের বলে দিয়েছে কত?
এত টাকা, 10,080 টাকা, 10,080 টাকা। তো জাস্ট কাটাকাটি করলে আমাদের কিন্তু এক্স এর মানটা পেয়ে যাব। তো এখানে আমরা একটা জিরো, এখানে একটা জিরো আমরা কেটে দিতে পারি, তাই না? আর এখানে দেখো একটা জিরো, এখানে একটা জিরো কেটে দিই, এখানেও একটা জিরো, এখানে একটা জিরো কেটে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। আর এটাকে যদি আমরা 9 দ্বারা কাটি, 9 দ্বারা যদি এটাকে কাটি, 9 1 কে 9, 9 1 কে 9, 9 2 এ 18, অর্থাৎ 112 9 দ্বারা কাটতে গেলে। এবার এটাকে তো 8 দ্বারা যদি কাটা যায়, এটাকে 7 দ্বারা কাটা যাবে, 7 1 কে 7, 4 7 6 42, 16, 8 কে এটা দিয়ে কাটা যাবে, 8 2 এ 16, তাহলে পড়ে থাকছে কত x এর মান দেখো, x ইজ ইকুয়াল টু, কটা শূন্য থাকছে পড়ে দেখো, 2 1 কে 2 তো হচ্ছেই, অর্থাৎ আমি এটা বলতে চাইছি এই সংখ্যাগুলোর গুণ হবে 2, এখানে 100 আর এখানে 100, তাহলে 2 1 কে তো 2, আর কটা জিরো হচ্ছে, একটা দুটা তিনটা চারটা, তাহলে চারটা জিরো, 1 2 3 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 20,000, তাই না? তাহলে তার আয় কত, 20,000 টাকা। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 52 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ছাত্র 30 নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাশ করে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তো খুবই সহজ, 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, তোকে আমরা ফেল করতে দিব না, একে আমরা 6 নম্বর দিয়ে দেবো, তাহলে আমাদের এটা 5 নম্বর হয়ে গেল। ইজ ইকুয়াল টু, পরে কি বলছে, অপর ছাত্র 40% নম্বর পেয়েছে এবং কত নম্বর বেশি পেয়ে গেছে, 6 নম্বর বেশি পেয়ে গেছে। তো একে আমরা 6 নম্বর দিব না, একে আমরা 6 নম্বর কমিয়ে দেবো, তাহলে উভয় ক্ষেত্রে আমাদের কি হলো, পাস মার্ক হয়ে গেল, তাই না? তাহলে এটা হয়ে গেল আমাদের পাস মার্ক, আর এদিকেরটা হয়ে গেল আমাদের কি, পাস মার্ক। এটা হচ্ছে আমাদের পাস মার্ক। তাহলে উভয় দিকে আমরা পাস মার্ক ইকুয়াল করে দিলাম। তাহলে দেখো এদিকে তোমার 30%টাকে আমরা যদি এদিকে কনভার্ট করে দিই, তাহলে হচ্ছে তোমার, আর এই 6 -6টাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হচ্ছে, এখানে 6 প্লাস এই মাইনাসটা এদিকে চলে আসলে প্লাস হয়ে যায় 6, আর এটা তোমার 40% ছিল, আর এটা 30% এদিকে আসলে গেলে মাইনাস হয়ে যাবে। এর ফলে কি হচ্ছে দেখে নাও, 6 আর 6 12 ইজ ইকুয়াল টু, 40 থেকে 30 বাদ দিলে হচ্ছে তোমার 10%। তার মানে কি বুঝলাম আমরা, 10% মানে 12, আমরা কি বের করব, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত। তো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্থাৎ 100% মানে কত, তো 100% যাওয়ার জন্য এখানে আমাদের কত গুণ করতে হবে, 10 গুণ করতে হবে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে 100%। এদিকে যদি আমরা 10 গুণ করি, এই কি 10 করলে এর সাথে আমরা 10 গুণ করে দেবো, অর্থাৎ 12 10 120, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত হয়ে যাবে, 120। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 53 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত? তো আমরা ধরে নিলাম এখানে মাসিক আয় x টাকা, ঠিক আছে? এবার কত পার্সেন্ট তার ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে, 40%, 20%, 10%, 10%, তাহলে সবথেকে যদি আমরা যোগ করি, তাহলে টোটাল হবে কত পার্সেন্ট খরচ হচ্ছে, 40 আর এদিকে 20, 60 70 80, 80% খরচ হচ্ছে, তাহলে সঞ্চয় কত হচ্ছে, 20%। আর যেটা আমাদের বলা আছে সঞ্চয় হচ্ছে কত, 1500 টাকা, তাহলে এটা সমান হচ্ছে আমাদের 1500। জাস্ট কাটাকাটি করে নাও, x এর মান পেয়ে যাবো। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটা, 2 দিয়ে এটাকে কাটতে গেলে হচ্ছে 2 5 এ 10, তাহলে x এর মান এখান থেকে আমরা কত পেয়ে যাব, 5 15 75, আর দুটা জিরো, অর্থাৎ 7500, তাই না? অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 54 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, a এর 90% ইজ ইকুয়াল টু b এর 30% এবং b ইজ ইকুয়াল টু a এর x% হলে x এর মান কত? খুবই সহজ, a এর 90% অর্থাৎ 90/100 ইজ ইকুয়াল টু b এর 30%, তাহলে 30/100, তাই না? জানতে কি চেয়েছে, b ইজ ইকুয়াল টু a এর, অর্থাৎ b ইজ ইকুয়াল টু a এর অর্থাৎ গুণ x%, অর্থাৎ x/100 মানে কত, এখানে x এর মানটা আমাদের বের করতে বলেছে। কোনো ব্যাপার না, আগে আমরা প্রথমে a আর b এর মানটা বের করে নিই। এখানে দুই সাইড থেকে 100 100 কাটা যাবে, এখানে 0 0 কাটা যাবে, তাহলে আমরা এখান থেকে a আর b এর মানটা কেমন করে পাবো, তাহলে এর মান হয়ে যাবে, এখানেও কাটা যাবে দেখো,
3 1 3 আর এখানে হচ্ছে তোমার 3 3 9, অর্থাৎ a এর মান এখানে হয়ে যাবে কত 1 আর b এর মান হয়ে যাবে এখানে 3। ঠিক আছে, তো এখানে আমরা a আর b এর মান পেয়ে গেলাম, জাস্ট এখানে মানগুলো পুট করব। b এর মান পেলাম 3, তো এই বরাবর আমরা এখানে 3 লিখতে পারি, ইজ ইকুয়াল টু a এর মান পেলাম 1 ইন্টু x বাই 100, তাই না? তাহলে এখান থেকে আমরা x এর মান কিভাবে পেয়ে যাব, x ইজ ইকুয়াল টু এই 3 এর সাথে এই 100 গুণ, অর্থাৎ 3 100 তে 300, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 300, যেটা আমাদের জানতে চেয়েছিল। x এর মান কত 300, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 55 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? তো পার্সেন্টেজ কে ধরে আমরা কাজ করব, 20% মানে কত, 20 বাই 100, 20 দিয়ে এটাকে কাটতে গেলে হয় 20 5 100, অর্থাৎ 1 বাই 5। তাহলে একটা হচ্ছে আমাদের আগের মূল্য বা আগে, একটা হচ্ছে আমাদের পরে। এখানে আমাদের মূল্যটা বলে দিয়েছে, আগে যদি আমাদের 5 টাকা বা 5 ইউনিট দাম হয়, পরে সেটা কমেছে কত 1 ইউনিট, তাই না? তাহলে সেটা হয়েছে পরে কত 4 ইউনিট। তাহলে মূল্যের সাথে ব্যবহার, ব্যবহার কতটা বৃদ্ধি পেয়েছে সেটা ইনভার্স হয়ে যায়, সেটা এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 5। তো কত ইউনিট বৃদ্ধি পেয়েছে ব্যবহারের ক্ষেত্রে আমাদের 1 ইউনিট, 1 ইউনিট সমান বলেই দিয়েছে আমাদের 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। তাহলে 1 ইউনিট মানে যদি আমাদের 5 কেজি হয়, তাহলে এখানে আমাদের 5 ইউনিট মানে কত 25 কেজি, আর এটা হচ্ছে তোমার কত 5 4 20 কেজি। অর্থাৎ আগে 600 টাকায় 20 কেজি চিনি পাওয়া যেত, বর্তমানে 600 টাকায় 25 কেজি চিনি পাওয়া যাচ্ছে। জানতে কি যে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত, তো 600 টাকায় 20 কেজি চিনি পাওয়া যেত, তাহলে প্রতি কেজির দাম কত, জাস্ট ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব। 0 0 তো কাটায় যাবে, 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 30, অর্থাৎ প্রতি কেজির দাম 30 টাকা, তাই না? অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 56 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? তো আমাদের তিনটি সংখ্যা আছে, একটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, একটি হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, আর একটি হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা। তো তৃতীয় সংখ্যাটি আমরা জানি না, যেখানে আমরা ধরে নিতে পারি 100, এবং প্রথম সংখ্যাটি কত পার্সেন্ট কম তৃতীয় থেকে, 30% কম, তাহলে প্রথম সংখ্যাটি কত হয়ে যাবে 70, তাই না? এবং দ্বিতীয় সংখ্যাটি কত পার্সেন্ট কম বলে দিয়েছে 37% কম, অর্থাৎ 137% কম যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কত 63। নেক্সট লাইনে কি বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, এটা কত কম 7 কম। কার থেকে কম বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে, যার থেকে কম সেটা থাকবে নিচে প্রথম সংখ্যা থেকে, তাহলে প্রথম সংখ্যা এখানে কত আছে 70, তাহলে 70 এর 7 কম 100 তে কত, যেহেতু আমাদের পার্সেন্টেজে জানতে চেয়েছে, 7 দিয়ে এটা কাটতে গেলে হয় 7 10 70, আর 10 দিয়ে এটা কাটতে গেলে হয় 10 10 100, অর্থাৎ 10% কম। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 57 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়, মহিলার সংখ্যা কত? তো এখানে আমরা মহিলার সংখ্যা x ধরে নিতে পারি, তাহলে x জন যদি মহিলা হয় আমাদের, তাহলে পুরুষ কতজন হবে, তাই না? তো পুরুষ আমাদের হবে, টোটাল লোক সংখ্যা ছিল কত 15,000, সেখান থেকে আমরা যদি মহিলাটাকে বাদ দিয়ে দিই, যেটা আমরা x ধরেছি, তাহলে আমরা পুরুষটা পেয়ে যাব। এবং কি বলেছে দেখো, এখানে পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পেল, এখানে 8% বৃদ্ধি পেল, অর্থাৎ 8/100, এটা আমাদের বৃদ্ধির ইকুয়েশন সাজাচ্ছি। হ্যাঁ, এটা আমরা কি সাজাচ্ছি, বৃদ্ধির ইকুয়েশন, কতটি বৃদ্ধি পেল। তাহলে এখানে তোমার 8% বৃদ্ধি পেল পুরুষের ক্ষেত্রে, এবং মহিলার ক্ষেত্রে 10% বৃদ্ধি পেল, 10% বৃদ্ধি পেল। তো এই যে এটাও বৃদ্ধি, এটাও বৃদ্ধি, এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে বৃদ্ধি, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে বৃদ্ধি, তো কতটা টোটাল বৃদ্ধি পেল, তাই না? আর এখানে দেখো 15,000 থেকে 16,300 হলো, অর্থাৎ কতটা বৃদ্ধি পেল 16,300, তার থেকে 15,000, 15,000 ছিল, আর 15,000 থেকে 16,300 হলো, তাহলে কতটা বৃদ্ধি হলো 0,031, অর্থাৎ 1300 বৃদ্ধি হলো, যেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটাই। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা ইকুয়েশনটাকে সলভ করি, এখানে তো তোমার 0 0 কাটা যাবে, আর তাহলে এটা কি দাঁড়াচ্ছে x/10,
প্লাস এটা তোমার গুণ করতে গেলে কত হচ্ছে 15 8 120 আর 3টা 0 1 2 3 মাইনাস 8x ডিভাইডেড বাই কত 100, তাই না, ইজ ইকুয়াল টু কত 1300। তো এখান থেকে যেটা আমরা পাবো লসাগু করতে গেলে হচ্ছে আমাদের কত 100, যেটা 100 এর সাথে এটা গুণ করতে গেলে হয়ে যাবে। আচ্ছা এইভাবে আমরা গুণটা করি, আমাদের এটাকে লসাগু করতে গেলে হচ্ছে তোমার 100, এটাকে ভাগ করতে হচ্ছে তোমার 10x প্লাস 100 কেটে দিয়ে ভাগ করতে গেলে এটা হচ্ছে তোমার 1 2 0 3টা 0 1 2 3 বিয়োগ কত 8x ইজ ইকুয়াল টু কত 1 3 2টা 0, জায়গাটা একটু ছোট হয়ে গেছে। পরের ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে সেটা পেয়ে যাবো কত 10x প্লাস 1 2 কটা 0 আছে 4টা 0 1 2 3 4 মাইনাস 8x ইজ ইকুয়াল টু 13 এর সাথে 1 গুণ করতে গেলে হচ্ছে 13 আর তোমার 4টা 0, তাই না। তাহলে এখানে 10x থেকে 8x বাদ দিলে হচ্ছে এটা তোমার 2x, আর এটা হচ্ছে তোমার 1,30,000 থেকে তোমার 1,20,000 বাদ দিলে হচ্ছে তোমার 10,000। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো 2 দিয়ে এর আগে কাটতে গেলে কত হয় 2 5 এ 10 আর 3টা 0 অর্থাৎ 5,000। তাহলে x টা আমরা কি ধরেছিলাম মহিলা ধরেছিলাম, তাই না, এখানে আমরা x এর মান পেলাম 5,000, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 5,000। তাহলে মহিলার সংখ্যা কত 5,000। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 58 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল। তো আমরা ধরে নিলাম প্রাথমিক মূল্য ছিল আমাদের x টাকা, ঠিক আছে। প্রথমে আমাদের কি বলছে 20% কমলো, তাহলে 120% কমলো, তাহলে হলো কত টাকা 80%, ঠিক আছে। তারপরে কি বলছে পরে 30% বেড়ে গেল, এটার আবার 30% বাড়লো মানে কত 130% হলো, আর এটা সমানে আমাদের বলে দিয়েছে কত 416 টাকা। জাস্ট সিম্পলিফাই করে নিই, অ্যান্সার পেয়ে যাব। এখানে তো তোমার 0 0 কাটাই যাবে, 8 দিয়ে এটাকে যদি কাটা যায় 8 5 এ 40 8 2 এ 16, 13 দিয়ে এটাকে কাটতে গেলে হয় কত 13 4 এ 52, আর 4 এর সাথে এখানে x ইজ ইকুয়াল টু 100 এর সাথে 4 অর্থাৎ 400। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে প্রাথমিক মূল্য কত টাকা ছিল 400 টাকা, তাই না। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 59 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন, তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন। খুবই সহজ, তার বেতন বলেই দিয়েছে এখানে 5,000 টাকা, এবং 5,000 টাকার মধ্যে বলছে তিনি 10% ব্যাংকে জমা করার পর, তাহলে ব্যাংকে যদি 10% জমা করে দেয় তাহলে পড়ে থাকবে কত নিজের হাতে ক্যাশ 90%, তাই না। এবং এই যে বাকি টাকাটা থাকলো এই টাকাটার 4% বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে এর যদি 4% বাড়ি ভাড়া দেয় তাহলে তার কাছে কত টাকা, তাহলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন, এটাই আমাদের কোয়েশ্চেন। তো এটাকে সিম্পলিফাই করে নিই, একটা দুটা 3টা 0 কাটা, একটা দুটা 3টা 0 কাটা, এখানে একটা 0 কাটা, এখানে একটা 0 কাটা, অর্থাৎ এখানে আমাদের কাদের কাদের সাথে গুণ করতে হবে 5 9 আর 4, তাই না। তাহলে এখানে আমরা এরকম করে গুণ করতে পারি 5 4 এ 20, আর 20 সাথে 9 গুণ করতে গেলে হচ্ছে তোমার 9 2 18 অর্থাৎ 180। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বাড়ি ভাড়া কত টাকা দিচ্ছে 180 টাকা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 60 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি সংখ্যার 78% ও 59% এর পার্থক্য হচ্ছে তোমার 323, ওই সংখ্যার 62% কত। খুবই সহজ, এই দুটোর পার্থক্য কত 78% আর 59%, দুটোর পার্থক্য হচ্ছে কত 18 থেকে 9 বাদ হচ্ছে 9, আর 7 থেকে 6 বাদ হচ্ছে 1 অর্থাৎ 19%। এই 19% ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে কত 323, তাহলে 1% এর মান কত বেরোবে 323 বাই 19, তাই না, এটা বেরালো 1% এর মান। জানতে কি চাইছে ওই সংখ্যার 62% কত, অর্থাৎ 62% এর মান আমরা কিভাবে পাবো, জাস্ট এর সাথে 62 গুণ করে দাও। এবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। 19 কে যদি এটা দিয়ে কাটা যায় 19 1 কে 19,
তাহলে এখানে থাকছে তোমার কত 13 আর 3 133। তাহলে 133 কে যদি তোমার এটা দিয়ে কাটা যায় 7, 19 সাথে 133, তাহলে 17, 17 সাথে 62 গুণ করতে গেলে কত হয়? 17 সাথে 62 গুণ আমরা এইভাবেও গুণ করতে পারি, দেখো 10 যোগ 7 ইন্টু 62। 62-র সাথে প্রথমে 10 গুণ করলে আমরা কত পাই? 620 যোগ 62-র সাথে এবার 7 গুণ করব, তাহলে 7 2 14 4, হাতে থাকলো 1, 6 7 42 আর 1 43। তাহলে এটাকে যোগ করি, 4 3 আর 2 5, 6 আর 4 10, অর্থাৎ 1054। 1054, তাহলে অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 61 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 10% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? খুবই সহজ, একটা হচ্ছে আমাদের বাস, একটা হচ্ছে আমাদের ট্রেন, যাদের অনুপাত কত বলে দিয়েছে 3:4। 3:4। তো এখানে আমরা আমাদের সুবিধার্থে কি করতে পারি, এটাকে আমরা 3 না ধরে এটাকে আমরা ধরে নিলাম 300, আর এটাকে আমরা ধরে নিলাম 4 না ধরে এটাকে ধরে নিলাম 400। ঠিক আছে, ধরে নিলাম আমাদের বাস ভাড়া 300 টাকা এবং ট্রেন ভাড়া 400 টাকা। এবার বলছে কি, দেখো ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 400-র 20%। 400-র 20% কত? এটা কিন্তু মুখে মুখে বেরোয়, আমি তোমাদের বোঝানোর জন্য কেটে কেটে করাচ্ছি। তাহলে 4 2 8 অর্থাৎ 80 টাকা। তাহলে আগে ছিল 400 টাকা, আর এখন বর্তমানে 20% বৃদ্ধি পাওয়ার ফলে সেটা 80 টাকা বেড়ে গেছে, অর্থাৎ কত টাকা হয়েছে? 480 টাকা। ঠিক, তাহলে এখন বর্তমানে আমাদের ট্রেন ভাড়া হলো 480 টাকা, এবং বাস ভাড়া কি হয়েছে? 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে 300 টাকার 10% বৃদ্ধি পেয়েছে হচ্ছে তোমার বাস ভাড়া। তাহলে এটা কত হচ্ছে? একটা জিরো কাটা, 3 10 30, তাহলে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে ছিল 300 টাকা, এখন 30 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কত টাকা হলো? 330 টাকা। তাহলে এবার এদের যদি আমরা রেশিওটা বের করে নিই, তাহলে সেটা আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না? তো একটা হচ্ছে আমাদের বাস, একটা আমাদের ট্রেন, যেখানে বাস ভাড়া হলো কত? বৃদ্ধি পাওয়ার ফলে 330 টাকা, এবং ট্রেন ভাড়া হলো তোমার 480 টাকা। তো এখানে আমরা কি করতে পারি? একটা জিরো কেটে দিতে পারি, এটা আমাদের রেশিও জানতে চেয়েছে। এবার এটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 দিয়ে 3 11 তে 33, আর 3 দিয়ে এটাকে 3 16 48, অর্থাৎ 11:16। কোন অপশনে আছে? অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 11:16, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 62 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেল এবং পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কি হবে? তো এক্ষেত্রে সর্বদা কিন্তু কমে যাবে। কত কমবে সেটাই আমরা বের করব। আর একটা জিনিস যেটা বলার, যখনই দেখবে একই সংখ্যা বাড়ছে এবং কমছে, এখানে দেখো 10 বৃদ্ধি পেল এবং 10 কমে গেল, সেক্ষেত্রে ফর্মুলা হবে এটাই, এর আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম, a স্কোয়ার ডিভাইডেড বাই 100। যেখানে এর মান কত? এখানে 10 তার স্কোয়ার, তাই না, ডিভাইডেড বাই 100, আর এটা কিন্তু সর্বদা কমবে। তাহলে 10-এর স্কোয়ার কত? এখানে 100, আর নিচে হচ্ছে তোমার 100, অর্থাৎ 100 কে 100 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 1, তাহলে 1 কি হয়ে যাবে? 1% কমে যাবে, কমে যাবে। ঠিক আছে, তো এখানে 1% কমে যাবে, বা 1% কমে গেল, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 63 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এই সাকসেসিভ রুলস ইউজ করব, x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই কত? 100। তো প্রথমে 50% কমলো বাহুর ক্ষেত্রে, তো বর্গক্ষেত্রে তো 4টি বাহুই সমান, তাই না? 4টি বাহুই আমাদের ইকুয়াল, দৈর্ঘ্য হোক আর প্রস্থ হোক। তো প্রথমে বলেছে 50% কমে গেল, পরেও কি হলো? আবার সেম 50% কমে গেল। তাহলে এখানে কি হয়ে যাবে? 50 ইন্টু 50, এখানে -50 ইন্টু -50 ডিভাইডেড বাই কত? 100। তাহলে এখানে তোমার এটা কত হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 100 প্লাস, এখানে তোমার দেখো একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কাটাই যাবে, আর এখানে হচ্ছে তোমার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5 5-এ কত হয়ে যায়? 25। তাহলে 100 থেকে যদি 25 বাদ দেওয়া যায়, তাহলে সেটা কত হয়ে যাবে? 75। তো ক্ষেত্রফল কত কমে যাবে? 75% কমে যাবে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 64 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের
60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশের হার কত? তাহলে 80 জন যখন স্টুডেন্ট ছিল তাদের উত্তীর্ণ হচ্ছে 60%। পরের ক্ষেত্রে কি বলছে, যখন 60 জন স্টুডেন্ট ছিল তখন তাদের ক্ষেত্রে উত্তীর্ণ হচ্ছে 80%। অর্থাৎ এখানে এটা যদি কেটে দিই তাহলে 6 8 48, এখানে 48 জন স্টুডেন্ট পাস করছে, এখানে কতজন পাস করছে, এখানেও 48 জন স্টুডেন্ট পাস করছে। তাহলে পাস করছে টোটাল কত, 48 আর 48 যোগ করতে গেলে হচ্ছে কত, 8 8 এ 16, 16 6 হাতে থাকলো 1, 4 4 8 আর 1 9, 96। তাহলে পাস করছে 96 জন লোক, তাই না? তো এখানে আমাদের গড় জানতে চেয়েছে, তাহলে টোটাল স্টুডেন্ট কতজন, 80 জন আর 60 জন দুটাকে যদি যোগ করা যায় টোটাল স্টুডেন্ট পেয়ে যাব। তাহলে 80 আর 60 হচ্ছে তোমার 140, আর আমাদের পার্সেন্টেজ জানতে চেয়েছে, তাহলে 100 দ্বারা গুণ, জাস্ট কাটাকাটি, একটা জিরো কাটা, 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2 7 14, আর 2 দিয়ে এখানে কাটতে গেলে হচ্ছে তোমার 2 4 8, 2 8 16, অর্থাৎ 480/7, 480/7, 7 দ্বারা যদি এটাকে ভাগ করা যায়, 7 6 42, 6 0, 7 8 56, 4, তাহলে এই 4টা তোমার উপরে চলে যাবে আর এই 7টা নিচে চলে আসবে পার্সেন্ট, তাহলে 68.4/7%, অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 65 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় বাড়লো কত? আমরা জানি আয় ইজ ইকুয়াল টু খরচ প্লাস সঞ্চয়। যেখানে আয় যদি আমাদের 100 টাকা হয়, খরচ হচ্ছে কত, 75%, তাহলে সেভিংস কত হয়ে যাবে বা সঞ্চয় কত হয়ে যাবে, 25। পরের লাইন কি বলছে দেখো, তার বেতন 20% বাড়লো, অর্থাৎ 100 ছিল এবং তার 20% বাড়লো, 20 রাখলাম এটাকে, খরচ কত বাড়লো, 10% বাড়লো, তাহলে 75-এর 10% বাড়লো মানে কত, 7.5 হলো, প্লাস তার সঞ্চয় কত বাড়বে, তাই না? তাহলে দেখো আমরা এইভাবে এটা হিসাব করতে পারি, আমাদের আয় বা ইনকাম যদি আমাদের 20 টাকা হয়, খরচ হচ্ছে তোমার 7.5 টাকা, তাই না? তাহলে সঞ্চয় কত হবে, 12.5, কারণ এই দুটোরই যোগফল হবে তোমার 20, তাই না? তো আমরা এইভাবে হিসাব করতে পারি, যখন আমাদের ইনকাম ছিল 100 টাকা এবং সেখানে আমাদের 20% বাড়লো বেতন, খরচ হচ্ছে তোমার 10% বাড়লো, আর এখানে কত বাড়লো দেখো, 12.5 বাড়লো, তাহলে 12.5 আমার বাড়লো বা 12.5 আমাদের বাড়লো, কার উপরে বাড়লো, 25-এর উপরে বাড়লো, তাই না? তাহলে 25টা নিচে, 100-তে কত, জাস্ট কাটাকাটি করব, 25কে এটা দিয়ে আমরা কাটতে পারি, 25 4 100, আর এখানে তোমার পয়েন্ট উঠিয়ে আমরা নিচে কি করতে পারি, 10 নিয়ে আসতে পারি, তাই না? এবং এই 10কে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 2 10, আর 5 দিয়ে কাটা যায় এটাকে, 5 2 10, 5 5 25, আর এটাকে কাটতে গেলে হচ্ছে তোমার 2 দিয়ে 4, অর্থাৎ 25কে 2 দিয়ে গুণ করতে গেলে হচ্ছে তোমার 25 2 50, তাহলে 50% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা কাটাকাটিটা নিজের মনের মতো করে করবে, আমার মতোই কাটতে হবে তার কোনো মানে নেই। চলো নেক্সট 66 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? খুবই সহজ, তো কেমন করে করব দেখো, একটা হচ্ছে আমাদের মূল্য, একটা হচ্ছে আমাদের ব্যবহার, তাই না? তো এখানে দেখো মূল্য বলেছে 25% বৃদ্ধি পেয়েছে, 25% কে যদি আমরা ব্রেক করে নিই, 25 4 100, অর্থাৎ 1/4। আগে যদি আমাদের মূল্য 4 টাকা হতো, পরে সেটা বৃদ্ধি পেয়ে কত কত বৃদ্ধি পেয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 5 হয়েছে। মূল্যর সাথে ব্যবহার কি হয়, ইনভার্স রেশিও, অর্থাৎ আগে যদি আমাদের ব্যবহার 5 ইউনিট হয়, পরে সেটা হবে তোমার 4 ইউনিট। তো পেট্রোলের ব্যবহার কত কমালে, তো এখানে আমরা কত কমাচ্ছি ব্যবহার, 1 ইউনিট কমাচ্ছি, তাই না? কততে কমাচ্ছি, 1 ইউনিট, 5-এ 1 ইউনিট কমাচ্ছি, তাহলে 100-তে কত, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। তাহলে 1 ইউনিট কমাচ্ছি 5-এ, তাহলে 100-তে কত,
জাস্ট কাটাকাটি করি, 5 2 10 অর্থাৎ 20%। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 67 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থী কত? আচ্ছা, আমাদের টোটাল হচ্ছে আমাদের 100%, তাই না? তো এখানে আমাদের পাস করেছে তোমার 65, এটা হচ্ছে আমাদের পাস, 65% পাস। আর তাহলে আমাদের ফেল কত পার্সেন্ট হয়ে যাবে? 35%। তো 35% ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 420 জন ফেল করে, তাহলে এটা সমানই হচ্ছে আমাদের 420 জন, তাই না? তাহলে এখান থেকে আমরা 100% এর মান বের করলেই আমরা সেটা পেয়ে যাবো মোট পরীক্ষার্থী। তাহলে এখানে আমরা 1% এর মান বের করে নিই প্রথমে। 1% এর মান আমরা কেমন করে বের করবো? উপরে 420, নিচে হচ্ছে তোমার কত? 35। আর 100% এর মান আমরা কেমন করে বের করবো? ডিভাইড, এটার সাথে আমরা 100 জাস্ট গুণ করে দেবো এবং কাটাকাটি করবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 5 দিয়ে যদি কাটা যায়, 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে এটা কাটতে গেলে হয় 5 8 40, 5 4 20। আর এটাকে যদি কাটা যায়, 7 1 কে 7, 7 2 14, অর্থাৎ 7 12 84। তাহলে 100-র সাথে যদি আমরা 12 গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে কত? 1200। তাহলে 100% এর ভ্যালু কত? 1200। তাহলে মোট পরীক্ষার্থী আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 1200। খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 68 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? তো একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। আর এখানে কত আছে? 4 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, 4 ঘন্টাকে 30 মিনিটকে আমরা লিখতে পারি না 1/2, তাই না? তাহলে এটাকে যদি আমরা পূর্ণটা ভেঙে নিই, তাহলে 4 2 8, 8 1 আর 1 9, 9/2। ঠিক আছে? তাহলে 4 ঘন্টা 30 মিনিটকে আমরা 9/2 লিখতে পারি। তাহলে উপরে থাকলো 9 আর 2টা নিচে নেমে যাবে আমাদের। তো কত শতাংশ যেহেতু জানতে চেয়েছে, তাহলে আমাদের 100 দ্বারা গুণ। জাস্ট কাটাকাটি করব। 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 3 8 24। এটা তোমার 4 দিয়ে 4 2 8, 4 2 8, 4 দিয়ে 4 25 100। তাহলে 25 3 75। আর তো কাটাকাটি যাবে না, 25 3 75 আর নিচে হচ্ছে তোমার 2 2 4, 75/4 মানে কত? ভাগ করে নি। 4 1 কে 4, 3 5 4 8 32, 3। তাহলে এই 3টা তোমার উপরে চলে যাবে, এই 4টা নিচে নেমে যাবে, অর্থাৎ 18.3/4%। তাহলে অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 69 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? তো 3.5 লিটার আর 150 মিলিলিটার আছে। তো 150 মিলিলিটারকে আমরা কি করব? লিটারে প্রকাশিত করব। তো আমরা কি জানি? মিলি, তারপরে সেন্টি, ডেসি, লিটার। তো এখানে বলে দিয়েছে 150 মিলিলিটার, ঠিক আছে? তো এটাকে যদি আমরা লিটারে প্রকাশিত করি, তাহলে আমরা কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, তাই না? এখানে এখানে 1 আর পরে কটা শূন্য? 3টা শূন্য, অর্থাৎ 1000 দ্বারা ভাগ। তাহলে 150 তো লিখলাম, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করব। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? লিটার পেয়ে গেলাম। এই মিলিলিটারটাকে আমরা কি করলাম? লিটারে কনভার্ট করে দিলাম। তাহলে 100 তে কত, যেহেতু আমাদের শতাংশ জানতে চেয়েছে, তো এই পয়েন্টটা উঠে উপরে তোমার এখানে একটা জিরো হয়ে যাবে। এবার জাস্ট কাটাকাটি করব, এখানে দুটো জিরো কাটা যাবে, এখানে দুটো জিরো কাটা যাবে, এখানে একটা জিরো কাটা যাবে, এখানে একটা জিরো কাটা যাবে। 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 5 3 15, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 7 35। তাহলে এটা হচ্ছে তোমার কত? 10 এর সাথে 3 গুণ করলে হচ্ছে তোমার 3 10 30। কত দ্বারা ভাগ করব? 7 দ্বারা ভাগ করব। 7 4 28, 2, এই দুইটা তোমার উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 7, অর্থাৎ 4 পূর্ণ 2 এর 7 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 70 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নম্বর পায় তবে এ কত পাবে? তো তিনজন ক্যান্ডিডেট আছে আমাদের, এ, বি আর সি। সি কে আমরা ধরে নেব 100 নম্বর পেয়েছে, ঠিক আছে? আমরা এই ধরনের অঙ্ক শেষের দিক থেকে করলে আমাদের সুবিধা হয়। বি সি এর থেকে 25% বেশি পেয়েছে, সি যদি 100 পায়, এর 25% বেশি পেয়েছে বি, অর্থাৎ এই পেয়েছে 125। পরে কি বলছে দেখো, এ বি এর থেকে 20% বেশি পায়, বি এর থেকে 20% বেশি পেয়েছে এ। তাহলে 125 এর 20% কত? 120 125 এর 20% হচ্ছে তোমার
20/100, 0 তো কাটাই যাবে। 2 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 2 5 এ 10, আর 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 5 2 এ 10, 5 5 এ 25, অর্থাৎ 25। তাহলে বি এর থেকে 25 নম্বর বেশি পেয়েছে কে? এ, তাই না? এটাই তো বলেছে বেশি পেয়েছে 20%, তাহলে এটা পেয়েছে তোমার 150। তাহলে এখানে দেখো বলে দিয়েছে যদি সি পেয়েছে কত? 500 নম্বর। আচ্ছা, সি পেয়েছে 500 নম্বর, তাহলে 100 মানে যদি 500 হয়, তাহলে কত গুণ করেছে? 5 গুণ করেছে। তাহলে এখানে আমরা এর ক্ষেত্রে কত গুণ করে দেবো? 5 গুণ করে দেবো, অর্থাৎ 5 15 75, আর একটা 0, 750। তাহলে এ পেয়েছে কত নম্বর? 750। কতর মধ্যে? টোটাল পরীক্ষা হয়েছিল আমাদের 1000-এ, তাই না? তাহলে 1000-এ পেয়েছে তোমার 750, 100-তে কত? জাস্ট কাটাকাটি করে নাও, অ্যান্সার পেয়ে যাবে। এখানে তোমার দুটা জিরো, এখানে দুটা জিরো ক্যান্সেল, এখানে একটা জিরো, এখানে একটা জিরো ক্যান্সেল, তাহলে শুধু পড়ে থাকছে কত? 75। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কত? 75%। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কে দেখে নিই। 71 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? তো মেশিনের মূল্য বলে দিয়েছে আমাদের 36,000 টাকা, প্রতি বছর 10% করে কমে যাচ্ছে। আচ্ছা 10% মানে কত আমাদের? 1 এর 10, তাই না? তাহলে কমেছে কত? 1 কমেছে। 10 এর মধ্যে 1 কমে যাওয়া মানে কত হয়ে যাওয়া? 9 হয়ে যাওয়া। তাহলে এই হারে কমেছে, 9/10 হারে কত কমেছে? ক বছর? 2 বছর। তাহলে 9/10 ইন্টু 9/10। তো এটাকে জাস্ট কাটাকাটি করব, দুটা জিরো তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের গুণ করতে কত? কার সাথে গুণ করতে হবে? তোমার এখানে 360 এর সাথে 9 9 81, 360 এর সাথে 81 গুণ, গুণ করতে গেলে কত হয়? 81 সাথে 36, 6 1 কে 6, 3 1 কে 3, 6 8 এ 48 এর 8 হাতে থাকলো 4, 3 8 24, 4 এ 28। তাহলে 6 8 আর 3 এ কত হয়ে যায় এখানে তোমার? 11 1 হাতে থাকলো 1, 8 আর 1 এ 9, এটা হচ্ছে তোমার 2। আর এখানে যেহেতু একটা শূন্য ছিল তাহলে এখানে একটা শূন্য, অর্থাৎ 29,160, 29,160 হয়ে যাবে রাইট অ্যান্সার। কোন অপশনে আছে? অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 72 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো এখানে দেখো উভয় বিষয়ে কতজন পাস করে না ফেল করে সেটার আমরা ডায়াগ্রাম বানাবো। তো চলো ভেন ডায়াগ্রামের মাধ্যমে সলভ করে নিই। তো এখানে বলেছে 40% উভয় বিষয়ে পাস করে, তো আমরা এখানে পাসের ডায়াগ্রাম বানাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 40%। সাবজেক্ট কি কি আছে? বাংলা, আর কি আছে? অঙ্ক। বি ফর বাংলা, এম ফর ম্যাথ। কত পার্সেন্ট বাংলায় পাস করেছে? 65% বাংলায় পাস করেছে। টোটাল হচ্ছে আমাদের এই বৃত্ত টোটাল হচ্ছে 65, তাই না? আর এইটুকুটো হচ্ছে আমাদের কি আছে? উভয় বিষয়। তাহলে এই যে ফাঁকা পার্সেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কত? 25%, তাই না? এটা হচ্ছে তাহলে আমাদের 25% পাস করেছে বাংলাতে। আর ম্যাথের ক্ষেত্রে কি বলছে? 55% হচ্ছে আমাদের টোটালটা, টোটাল বৃত্তটা হচ্ছে আমাদের 50%। তাহলে এই ফাঁকা যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কত পার্সেন্ট হয়ে যাবে? 15%। তাহলে 15% তোমার ম্যাথে পাস করেছে। তাহলে টোটাল পাস করেছে কতজন? টোটাল পাস হচ্ছে আমাদের কত? কত পার্সেন্ট টোটাল পাস? 25, আর এদিকে 15, তাহলে কত হচ্ছে এদিকে তোমার? 30 40 40 40 80, টোটাল পাস হচ্ছে আমাদের 80%। তাহলে ফেল হচ্ছে কত পার্সেন্ট? 20%, তাই না? টোটাল হচ্ছে আমাদের 100, তাহলে পাস হচ্ছে 80%, ফেল হচ্ছে 20%। এখানে কি বলেছে দেখো, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে ফেলের দিকে পার্সেন্টেজে পেলাম আমরা 20%, আর 20% মানে হচ্ছে তোমার 40 জন, যেটা বইয়ে বলে দিয়েছে। তবে মোট পরীক্ষার্থী কত, অর্থাৎ 100% মানে কত, তাই না? তাহলে এখানে কত গুণ? 20 কত গুণ? 100%, 5 গুণ। তাহলে এখানেও জাস্ট 5 গুণ করে দাও, তাহলে 5 4 20, অর্থাৎ 200 জন। মোট পরীক্ষার্থী হচ্ছে আমাদের 200 জন। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে
সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। ৭৩ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 280 এর 45% প্লাস 450 এর 28% কত? তো 280 এর 45% প্লাস 450 এর 28% কত? এটাকে জাস্ট সিম্পলিফাই করে নিলে অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? তো এখানে জিরো তো কাটাই যাবে, এখানে জিরো কাটাই যাবে। 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 9 45, 5 দিয়ে 2, 2 দিয়ে 14, এটাকে কাটতে গেলে কত হয়? 5 দিয়ে 5 2 10, 5 দিয়ে 5 9 45, আর 2 দিয়ে 14। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 14 আর 9 এর গুণ, 14 গুণ 9, প্লাস এখানেও কত পাচ্ছি? 14 গুণ 9 বা 9 গুণ 14, যাই বলো না কেন। 14 9 কত হয়? 126, প্লাস 14 9 কত হয়? 126। তাহলে 126 আর 126 কে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব কত? 252, তাই না? তাহলে 252 হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 74 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, x এর 10% হলো y এর 15% এর 3 গুণ x/y কত? তাহলে x এর 10% হলো y এর 15%, 15% এর 3 গুণ, তাই না? তো জাস্ট এটাকে কাটাকাটি করে দিই, এখানে নিচের 100 100 তো কাটাই যাবে, আর এটাকে যদি আমরা কাটা যায়, 5 দিয়ে 5 2 10, 5 দিয়ে 5 3 15, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 2x ইজ ইকুয়াল টু 3 3 9 অর্থাৎ 9y। তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে নিই, ইস টুতে পরিণত করে নিই, x বাই ওয়াই আকারে বের করি, তাহলে এখানে তোমার x এর সাথে 2 গুণ আছে অর্থাৎ এখানে হয়ে যাবে তোমার 9। তাহলে x আর y এর মান আমরা কত পেয়ে গেলাম? 9:2। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 75 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে। তো ধরে নিলাম আমাদের মূল্য ছিল 100 টাকা এবং মূল্য কমেছে কত? 10%, অর্থাৎ কমে 90 টাকা হয়েছে। তো আমি আবার পুরনো মূল্যে ফিরে যাব, তো কত কত আমাদের বাড়াতে হবে মূল্যটা? কত মূল্য বৃদ্ধি করতে হবে? 10 বৃদ্ধি করতে হবে কততে? 90 এ। তাহলে 100 তে কত? জাস্ট এটাই কাটাকাটি করলেই অ্যান্সার। 0 0 তো কাটা, 100 বাই 9 মানে কত? 9 1 কে 9, আবার 9 1 কে 9 অর্থাৎ 11 পূর্ণ 1 এর 9 হয়ে যাবে পার্সেন্ট, রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 76 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হলো? তো জনসংখ্যা আমরা 100 ধরে নিলাম আমাদের সুবিধার্থে, এবং এখানে অশিক্ষিত বলে দিয়েছে 40%, তাহলে একটা হচ্ছে আমাদের শিক্ষিত, একটা হচ্ছে আমাদের অশিক্ষিত। 40% অশিক্ষিত, 40% হচ্ছে অশিক্ষিত, তাহলে শিক্ষিত কত? 60%, তাই না? তারপর কি বলছে এবার ধনী আর গরিব, তাহলে 100% হচ্ছে আমাদের টোটাল, একটা হচ্ছে আমাদের ধনী, একটা হচ্ছে আমাদের গরিব। ধনীদের মধ্যে 10% এখানে আছে, কি বলেছে দেখো, এবং 60% গরিব। আচ্ছা, গরিব হচ্ছে আমাদের 60%, তাহলে ধনী কত? 40%। এবং এখানে দেখো কি বলেছে, ধনীদের মধ্যে 40% অশিক্ষিত, ধনীদের মধ্যে 40 জন যদি ধনী ব্যক্তি হয় তার মধ্যে হচ্ছে তোমার 10% অশিক্ষিত, তাহলে এর 10% অশিক্ষিত মানে কত? 4 জন, 4 জন কি এখানকার অশিক্ষিত, ধনীদের মধ্যে 4 জন অশিক্ষিত। টোটাল অশিক্ষিত, টোটাল জানতে কি চাইছে, অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? আচ্ছা, তাহলে অশিক্ষিতদের মধ্যে দেখো ধনী আছে কতটি? 4 জন অশিক্ষিত আছে, তাহলে অশিক্ষিত লোক ছিল আমাদের 40 জন এবং 4 জন হচ্ছে ধনী কিন্তু অশিক্ষিত। তাহলে এখান থেকে যদি আমরা 4 জন বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে গরিব অশিক্ষিত পেয়ে যাব, তাই না? তাহলে গরিব অশিক্ষিত কত পেয়ে যাবো আমরা? 36 জন। তাহলে গরিব অশিক্ষিত কতজন পেয়ে যাবো আমরা? 36 জন। তাহলে এটাই আমাদের জানতে চেয়েছে যে তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? 36 জন বা 36%। আচ্ছা, 36 জনকে যদি আমরা পার্সেন্টে বের করি
36 জন বেরালো কতর মধ্যে, 100-র মধ্যে, পার্সেন্ট অর্থাৎ 100 তে কত, তো এখানে 100 100 কাটাই যাবে, 36% রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 77 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত। তো আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, বা এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের পাই আর স্কোয়ার, যেখানে আমাদের পাইটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে আমরা ব্যাসার্ধ ধরে ধরে কাজ করব, তো আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই কত, 100। এক্স এর মান কত, এখানে 1 বৃদ্ধি পেল, আবার 1 বৃদ্ধি পেল, তাহলে এখানে কত হচ্ছে তোমার 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে হচ্ছে তোমার 1 আর 1 যোগ করলে হচ্ছে তোমার 2 যোগ 1 বাই 100 মানে কি 2 ঘর আগে দশমিক, তাহলে 2 প্লাস 2 ঘর আগে দশমিক মানে কত 1, 2 ঘর আগে দশমিক, এই দুটাকে যোগ করতে গেলে কত হচ্ছে 2.01, তাই না? তাহলে 2.01% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোন অপশন আছে দেখে নিই, অপশন ডি তে আছে, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 78 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, পি প্লাস কিউ এর 20% ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ এর 50% হলে পি ইস টু কিউ কত। তো এখানে দেখো পার্সেন্ট পার্সেন্ট তো কেটে যাবে আমাদের, তাই না? এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে যাবে, তাহলে ইকুয়েশনটা আমাদের এটাই দাঁড়াবে, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু, এখানে 2 এর সাথে গুণ ছিল তাহলে 2টা হয়ে যাবে এখানে, এখানে 5 এর মাইনাস সাথে গুণ ছিল তাহলে এখানে হয়ে যাবে 5। তো এখানে এবার আমরা যোগভাগ যদি প্রক্রিয়া করি, তাহলে যোগভাগ প্রক্রিয়া কি তোমাদের এটা আজকে বলে দিই। যোগভাগ প্রক্রিয়া হচ্ছে এটাই, দেখো পি প্লাস কিউ আছে, তো লবগুলোর যোগ প্লাস হরগুলোর যোগ, এটা প্লাস এটার যোগ, নিচের ক্ষেত্রে কি হবে, উপরেরটা পি প্লাস কিউ মাইনাস আগেটা যেমন যোগ করলাম এটা কিন্তু হবে বিয়োগ, পি মাইনাস কিউ। সেম এই ক্ষেত্রেও 5 যোগ 2 আর নিচে হচ্ছে তোমার বিয়োগ 5 বিয়োগ 2, ঠিক আছে? তো এটাকে যদি ইকুয়েশনটাকে আমরা সলভ করি, এখানে দেখো তোমার প্লাস কিউ আর মাইনাস কিউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে তোমার পড়ে থাকবে কত 2p, আর নিচেরটা দেখো এখানে তোমার পি প্লাস কিউ, তো এটা থাকছে, এটা হচ্ছে তোমার মাইনাস পি, আর এটা হচ্ছে তোমার মাইনাস মাইনাসে প্লাস কিউ। তোমাদের এটা বোঝানোর জন্য করছি, 5 আর 2 এর 7, আর 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে তোমার 3। তাহলে এখানে দেখো তোমার প্লাস, এখানে তোমার মাইনাস পি প্লাস পি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে তোমার 2q, তাহলে 2p বাই 2q ইজ ইকুয়াল টু 7/3। এখানে তোমার 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পি এর মান পেয়ে গেলাম 7 আর কিউ এর মান পেয়ে গেলাম 3, তাহলে 7:3 এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা এইভাবেও করতে পারো, আদারওয়াইজ আমরা আর একটা শর্টকাটে করি, এটাকে আমরা অর দ্বারা করছি, হ্যাঁ। তো পি প্লাস কিউ এর কত পার্সেন্ট, 20%, তাই না, ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ এর কত পার্সেন্ট, 50%। তো এখানে তোমার পার্সেন্ট পার্সেন্ট তো কাটাই যাবে, 0 0 কাটাই যাবে, তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশনটা সাজাই, পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু, পি প্লাস কিউ এর সাথে 2 গুণ আকারে আছে, সুতরাং এখানে 2 হয়ে যাবে, এখানে তোমার 5 হয়ে যাবে। আর আমাদের যোগভাগ প্রক্রিয়ায় কি বলছে, উপরগুলোর যোগ, অর্থাৎ এখানে শুধু পড়ে থাকবে তোমার 2p আর নিচেরটাতে পড়ে থাকবে 2q ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 5 আর 2 যোগ করতে গেলে হচ্ছে 7, যেটা আমাদের যোগভাগ প্রক্রিয়া একটু আগেই বললাম, এখানে করে দেখালাম তোমাদের। আর 5 থেকে 2 বাদ হচ্ছে তোমার 3, এখানে তোমার 2 2 তো কাটাই যাবে, এখানে তোমার 2 2 কাটাই যাবে, তাহলে পি এর মান কত পেয়ে গেলাম 7 আর কিউ এর মান কত পেয়ে গেলাম 3। তো তোমরা এইভাবে করতে পারো, অপশন সি টাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, তাই না? তো ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।